আসসালামু আলাইকুম বাচ্চারা, সবার কি অবস্থা? সো আজকে আমরা মূলত হচ্ছে ক্লাস 7 এর ম্যাথের চ্যাপ্টার 8 সমান্তরাল সরলরেখার হচ্ছে ক্লাস নিয়ে এসেছি। সো ক্লাসটা হচ্ছে তোমাদের ইউটিউবে সম্পূর্ণ ফ্রি আকারে দিয়ে দিব আমি। সো ক্লাসটা হচ্ছে সমান্তরাল সরলরেখার উপরে। সো আমি চেষ্টা করব যে প্রতিটা জিনিস একদম বাচ্চাদের মতো খুঁটিনাটি জিনিস হচ্ছে বুঝিয়ে দেওয়ার। সো আচ্ছা ওয়েট, একটু কালো কালারটা নেই। আচ্ছা, সো আমি চেষ্টা করব যে প্রতিটা জিনিস একদম ধরে বুঝিয়ে দেওয়ার। কারণ কি? কারণ হচ্ছে আমি নর্মালি হচ্ছে একটু সিনিয়র ভাইদের ক্লাস নিয়ে অভ্যস্ত। সো ইন্টার বা 10 এর এসএসসি স্টুডেন্টের ক্লাস নিয়ে অভ্যস্ত, এইচএসসি অ্যাডমিশন। সো এই জন্য দেখা যায় যে হচ্ছে আমি একটু দৌড়ায় দৌড়ায় যাওয়ার অভ্যাস আছে, বাট আমি আজকে একদম মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আছি যে হচ্ছে প্রতিটা টপিক একদম ভেঙে ভেঙে বাচ্চাদের মতো বুঝাবো, যে হচ্ছে একদম একটা শিশুকে পড়াচ্ছি, ঠিক আছে? সো চলো স্টার্ট করি। সো ফার্স্ট অফ অল আমরা দেখবো যে সমান্তরাল বলতে কি বোঝায়। সমান্তরাল কি? সমান্তরাল বলতে বোঝায় আসলে সমান না। আমি ছোটবেলায় স্কুলে থাকতে আমি সমান্তরাল ভাবতাম যে হচ্ছে সমান্তরাল বুঝি সমান হয়। সমান্তরাল সমান না। সমান্তরাল মানে হচ্ছে যদি দুইটা রেখা, ধরো এই দুইটা রেখা, এই দুইটা রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব প্রতিটা বিন্দুর ক্ষেত্রে সেম হয়। মধ্যবর্তী লম্ব দূরত্ব যদি প্রতিটা বিন্দুর ক্ষেত্রে সেম হয়, তখন সেটা হবে একটা সমান্তরাল সরল রেখা। সমান্তরাল সরল রেখা। আচ্ছা, সরল রেখা বলতে কি বোঝায়? সরলরেখা বলতে বোঝায় একটা দাগ। আচ্ছা, একটা কনফিউশন সবার মধ্যে আছে যে আমরা ছোটবেলায় একটা জিনিস জানতাম কি, যে এটা হচ্ছে রশ্মি, এটা হচ্ছে রেখাংশ, এটা হচ্ছে রেখা। কিন্তু আমি তোমাকে বলবো যে সরল রেখায় সবসময় সরলরেখা, হ্যাঁ সরলরেখা দুই দিকে চলে, এটা ডিরেকশন বোঝায়। বাট এটাও একটা সরলরেখা, তুমি কাউন্ট করতে পারবা চাইলে। এই তিনটাই কিন্তু সরলরেখার একটা পার্ট, তিনটে সরলরেখার পার্ট, ঠিক আছে? সো এটাকে তুমি সরলরেখা কাউন্ট করতে পারবা বীজগণিতে। কোথায় বলো তো? বীজগণিতে। কারণ কি দেখো, এটা ডিরেকশন দুই দিকে নাই, ঠিক আছে, বাট তুমি চাইলে এটাকে কিন্তু অনেক বড় করতে পারো। ইউর উইশ। যেমন আমি তোমরা যারা হচ্ছে একটু পড়াশোনা করো বা অনেক বেশি জানো, কিছু আসতে অনেক জানতা, ধরো আমি যদি একটা সমীকরণ বলি, ধরো 3x + 4y + 7 একটা সমীকরণ, ঠিক আছে? ধরো এটা একটা সমীকরণ, এটা একটা সরলরেখা সমীকরণ, কিন্তু এটা একটা সরলরেখা সমীকরণ। সো ধরো কথার কথা এটা সমীকরণটা এরকম হয়, ঠিক আছে? আমি যদি গ্রাফে আঁকি সমীকরণটা এরকম হয়। যারা গ্রাফ আঁকতে পারো তারা হয়তো বুঝতেছো। সো এইটা কিন্তু কোনো মাপটাপ নাই যে আমি হচ্ছে এতটুকু এটার ডিস্টেন্স হবে বা দূরত্ব হবে, এতটুকু এটা 5 মিটার হবে, এটা 10 মিটার হবে, এরকম মাপটাপ নেই। তুমি তোমার ইচ্ছা, তুমি যত ইচ্ছা চাইলে বড় করতে পারো। সো সরলরেখা মানে কি? সরলরেখা মানে হচ্ছে যার কোনো ফিক্সড, তুমি চাইলে যত বড় ইচ্ছা, যে কোনো দিকে ইচ্ছা তুমি চাইলে বর্ধিত করতে পারো, তখন সেটা হবে কি বলতো? সরলরেখা। আচ্ছা, এটা হচ্ছে তোমার কনফিউশন আমি দূর করছি। সেকেন্ড হচ্ছে সমান্তরাল সরলরেখা কি? সমান্তরাল সরলরেখা হচ্ছে ধরো দুইটা রেখা যদি এমন ভাবে অবস্থান করে, দুটি রেখা এমন ভাবে অবস্থান করে, এমন ভাবে অবস্থান করে যে তাদের প্রতি বিন্দুতে লম্ব দূরত্ব সমান। লম্ব দূরত্ব সমান। সো দুটি রেখা এমন ভাবে অবস্থান করে যে তাদের প্রতি বিন্দুতে, এই যে ধরো প্রতি বিন্দুতে লম্ব দূরত্বটা সমান। লম্বালম্বী যে দূরত্ব হয় তাদের মধ্যবর্তী সমান। তার মানে হচ্ছে এরকম ভাবে দুটো সরলরেখা হবে এরকম, তাদের মধ্যবর্তী প্রতিটা বিন্দুর আমার হচ্ছে লম্ব দূরত্ব আমার কি হয় বলতো? সমান হয়। তখন সেটাকে বলা হয়, ওই জোড়া রেখাকে বলা হয় সমান্তরাল সরলরেখা। তার মানে এই দুইটাই হচ্ছে আমার কি বলতো? সমান্তরাল সরলরেখা। আচ্ছা, নেক্সট স্লাইডে আমি যাই, যে হচ্ছে আমি ক্লাসে এখানে থিওরি আর এক্সাম্পলগুলো সলভ করবো না, এক্সারসাইজ সলভ করবো। সো এগুলো হচ্ছে আজিরা কিছু কথাবার্তা আছে যে আমাদের জন্য জীবনে অনেক কিছু আমি সমান্তরাল জিনিস দেখতে পাই। সো আজিরা কথা আমি হচ্ছে স্কিপ করে গেলাম। যেমন এইটা একটা, কিন্তু এই যে এইটা একটা রেখা, এই বোর্ডের নিচে যদি তোমরা দেখো, বোর্ডের নিচে দেখা যাচ্ছে? আচ্ছা আমি একটু দেখি তো। আচ্ছা, বোর্ডের নিচে মনে হয় দেখা যাচ্ছে না, বাট আমার বোর্ডটা যদি চিন্তা করো, আমার বোর্ডটা কিন্তু একটা সমান্তরাল সরলরেখা। আমি যদি বোর্ডের উপর সাইডে নিচের সাইডে কথা চিন্তা করি, এই দুইটা কিন্তু সমান্তরাল সরলরেখা। আবার ধরো এই পাশটা, এই সরলরেখাটা, এটা আমি সরলরেখা চিন্তা করলে, এইটা যদি একটা সরলরেখা চিন্তা করি, তখন তারা দুইজন আবার কি হয় বলতো? সমান্তরাল সরলরেখা হবে। সো আশা করি বুঝতে পারতেছো তোমরা অনেক ব্রিলিয়েন্ট, আমরা জানি তোমরা হচ্ছে অনেক জোস স্টুডেন্ট হচ্ছে আমার ক্লাসগুলো করো বা আমাদের ক্লাসগুলো করো হালকা ইনস্ট্যান্টে, আমি জানি। সো পরের টপিক বলছে যে প্রতিজ্ঞা। আচ্ছা, আমরা ছোটবেলায় কি প্রতিজ্ঞা করছি না
স্কুলে যে পিটি করি না, পিটিতে কি হয় যে হচ্ছে ক্লাসের আগে আমরা হচ্ছে প্রতিজ্ঞা করি যে আমি শপথ করছি যে আমি জীবনে স্কুলে মারামারি করবো না। আসলে স্কুলে মারামারি করি না, আমি কখনো করি নাই। আচ্ছা, সো প্রতিজ্ঞা মানে কি, যে কোনো কিছু করবই, এই মানে ধরো মন থেকে ওই জিনিসটা চাওয়া বা এই ধরনের দৃঢ় একটা শপথ করা যে হচ্ছে আমি এই কাজটা করবই বা এটা আমি হচ্ছে মেনটেন করবই, বা আমার মন যেটাই চাক না কেন। সো জেমিনিতে যে সকল বিষয়ের আলোচনা করা হয় সাধারণভাবে তাদের প্রতিজ্ঞা বলা হয়। যেমন আমি তোমাকে বলি যে হচ্ছে, যদি আমি বলি যে এই রেখাটা এবং এই রেখাটা, ধরো এই রেখা এবং এই রেখা, এদের মধ্যবর্তী সকল ক্ষেত্রে প্রতিটা বিন্দুর যে লম্বালম্বী দূরত্ব, লম্বালম্বী যে দূরত্ব, সেই লম্বালম্বী দূরত্ব একটা সরলরেখা হয়, আমি বলছি। তো এই কনসেপ্ট, এই যে লাইনটা আমি বললাম, এইটা কিন্তু একটা প্রতিজ্ঞা। এটা একটা কি বলতো, প্রতিজ্ঞা। আমি এটা বিশ্বাস করতেই হবে, যেটা আমি হচ্ছে পুরা জ্যামিতিতে এই কনসেপ্টটাকে আমি বিশ্বাস করে নিব যে হ্যাঁ, এদের মধ্যবর্তী দূরত্ব যদি হচ্ছে লম্ব দুটি সমান হয়, তখন থেকে আমি হচ্ছে সমান্তরাল সরলরেখা বলবো, সেটা আমি একটা প্রতিজ্ঞা বলতে পারবো। এখন চিন্তা করো যে তাহলে সম্পাদ্য কি। আচ্ছা, প্রতিজ্ঞা কনসেপ্টে তোমরা বুঝছো যে প্রতিজ্ঞা কি, প্রতিজ্ঞা বুঝছো। এবার আমরা আসি সম্পাদ্য। সম্পাদ্য কি? সম্পাদ্য হচ্ছে আমার যে প্রতিজ্ঞাটা তুমি হচ্ছে নিছো, যে বলছে যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয় অঙ্কন করে দেখানো হয় এবং যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা প্রমাণ করা যায়, একে সম্পাদ্য বলা হয়। সম্পাদ্য কি? যেমন এই যে আমি যে কনসেপ্টটা বললাম যে এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব প্রতি ক্ষেত্রে সমান হইলে তারা সমান্তরাল সরল রেখা। এই সমান্তরাল সরলরেখার তোমার হচ্ছে, এই যে আমি চিত্র আঁকছি না, এই যে আমি যে লাইনটা বললাম, সমান্তরাল সরলরেখার যে সংজ্ঞাটা বললাম, যে প্রতিজ্ঞাটা বললাম, প্রতিজ্ঞা তোমাকে বোঝানোর জন্য এটা চিত্র আঁকছি না আমি। এই চিত্রটা হচ্ছে তোমার, এই চিত্রকে যে বুঝালাম, এই যে এবং এই চিত্রটার যে প্রমাণ করা যায়, এই জিনিসটা যে প্রমাণ করা যায়, এই ধরনের চিত্রটাকে সম্পাদ্য বলা হয়। এই চিত্রটাই, অঙ্কনটাই হচ্ছে এটা সম্পাদ্য। তার মানে সম্পাদ্যে যা দেওয়া থাকে তাই হচ্ছে উপাত্ত, সম্পাদ্যে যা করণীয় তাই অঙ্কন, এবং যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা যাচাই হলো প্রমাণ। আচ্ছা, তাহলে সম্পাদ্যের 3টা পার্ট থাকে, এটা অবশ্যই তোমরা হচ্ছে বাসায় পড়বা যে সম্পাদ্যের কয়টা পার্ট থাকে। সম্পাদ্যের 3টা পার্ট থাকে, একটা হচ্ছে উপাত্ত, আর একটা হচ্ছে অঙ্কন, এবং একটা হচ্ছে কি আমার বলতো প্রমাণ। আচ্ছা, এখন বলা হচ্ছে সম্পাদ্যে যা দেওয়া থাকে, আসলে সম্পাদ্যে কি দেওয়া থাকে। ধরো এই যে আমি দুইটা সরলরেখা আঁকছি, সরলরেখা দুইটা যদি দূরত্ব দেওয়া থাকে, বা যদি হচ্ছে এদের ধরো বলে দিল যে এটা 5 সেন্টিমিটারের সরলরেখা, বলে দিল যে এটা একটা 7 সেন্টিমিটারের সরলরেখা, একে দিল যে কোনো একটা মান দেওয়া থাকতে পারে। সরলরেখার তো ডিস্টেন্স ফিক্সড না, ডিস্টেন্স ফিক্সড না, তুমি চাইলে 7 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, যেটা ইচ্ছা কোশ্চেনে দেওয়া থাকতে পারে। এই যে মানগুলো দেওয়া আছে এবং এদের মধ্যবর্তী দূরত্ব ধরো হচ্ছে, এদের মধ্যবর্তী দূরত্ব 2 সেন্টিমিটার। সো এই যে ডাটাগুলো দেওয়া আছে, এই ডাটাগুলোই হচ্ছে তোমার উপাত্ত, বা কি বলতো উপাত্ত বা ডেটা। ডেটা শব্দের অর্থই কিন্তু আমার হচ্ছে উপাত্ত, আর ইনফরমেশন মানে কি বলতো তথ্য। আচ্ছা, এরপর আসে হচ্ছে অঙ্কন। সম্পাদ্যে যা করণীয় তাই অঙ্কন। আচ্ছা, সম্পাদ্যে যা করণীয়, এখন তোমাকে সম্পাদ্যে বললো, ধরো তোমাকে বললো যে হচ্ছে এদের মধ্যবর্তী তোমার হচ্ছে দূরত্বগুলো তোমার 2 সেন্টিমিটার। এই যে দূরত্বগুলো তুমি যে আঁকতেছো, এই যে দুইটা রেখা যে তুমি আঁকছো, এই পার্টটাই হচ্ছে তোমার অঙ্কনের পার্ট। 3 নম্বর পার্ট হচ্ছে কি বলতো প্রমাণ। যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা যাচাই হলো প্রমাণ। এখন তুমি প্রতিটার যদি হচ্ছে দেখাইতে পারো যে এটা প্রমাণ করে যে হচ্ছে প্রতি ক্ষেত্রে যদি দূরত্ব সমান, এটা যদি তুমি প্রমাণ করতে পারো, দুইটা সমান্তরাল সরলরেখার প্রতি দুইটা লম্বালম্বী দুইটা বিন্দুতে এদের দূরত্ব সমান হয়, এটা যে প্রমাণটা করতে পারতেছো, এইটা হচ্ছে তোমার প্রমাণের পার্টে যাবে। আচ্ছা, তোমাদের কাছে যাদের এখনো কনফিউজিং লাগতেছে, তোমরা হচ্ছে ক্লাসটা একদম নাক টিপ ধরে একদম লাস্ট পর্যন্ত দেখো। তোমাদের একটা প্রবলেম হয় কি, যে কোনো নতুন টপিক শেখার সময় শুরুতে বুঝছো না, এরপর ক্লাস করতে চাও না। সো ক্লাসটা একদম নাক টিপে ধরে এবং প্রতিটা জিনিস খাতায় লিখবা। যারা পড়তেছো প্রতিটা জিনিস সম্পাদ্য লিখবা সুন্দর কালার করে। আমি কি করতাম ছোটবেলায়, কালার করে একদম কালার পেন টেন নিয়ে খাতা সুন্দর করে খাতায় মার্জিন টার্জিন করে আমি হচ্ছে এগুলো নোট করতাম। আমার একটা অভ্যাস ছিল, খুব সুন্দর করে লিখতাম। আমার লেখাও খুব সুন্দর ছিল, যদিও পরে খারাপ হয়ে গেছে, মানে স্কুলে সুন্দর ছিল। আচ্ছা, এরপরে দেখো জ্যামিতিতে ব্যবহৃত চিহ্ন সমূহ। আচ্ছা, জ্যামিতিতে কি কি চিহ্ন ব্যবহৃত হয়? একটা হচ্ছে যোগ, বিয়োগ, এটা হচ্ছে গ্রেটার দেন বলা হয়, এটা হচ্ছে লেস দেন বলা হয়, সর্বসম। সর্বসম টপিকটা কি আমি তোমাকে পরে বোঝাচ্ছি। আর হচ্ছে সমান্তরাল। আচ্ছা, আমরা চলো চিহ্নগুলোর সাথে একটু পরিচিত হই। প্লাস মানে জানো, ইকুয়ালস মানে জানো, গ্রেটার দেন মানে বোঝায় ধরো 10 হচ্ছে 8-এর চেয়ে বড়, সো এটা বোঝানো এইভাবে, 10 হচ্ছে 8-এর চেয়ে বড়, এভাবে বোঝানো হয়। লেস দেন মানে কি, ধরো 8 হচ্ছে 10-এর চেয়ে ছোট, এটা বোঝায় 8 হচ্ছে 10-এর চেয়ে ছোট, এভাবে লেস দেন প্রমাণ করা যায়।
সর্বসম কি সর্বসম টপিকটা হচ্ছে আমি একটু আপাতত একটু সাইডে রাখবো। এটা বুঝাইতে হইলে আমার একটু সামনে আগাইতে হবে। সর্বসম জিনিসটা আসলে কি বোঝায়। সো সর্বসম জিনিসটা বোঝায় যে সবকিছু সমান। সর্বসম জিনিসটা মানে বোঝায় সবকিছু সমান। যেমন এটা উদাহরণ দেই, যদি এটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে এবিসি ত্রিভুজ, আর আরেকটা ত্রিভুজ ধরো ডিইএফ। এখন আমি বললাম তোমাকে যে এবিসি ত্রিভুজের সকল বাহু ডিইএফ এর সকল বাহুর সমান। যদি আমি বলি যে এবি ইকুয়ালস টু ডিই, আমি যদি বলি যে এবি ইকুয়ালস টু ডিই, আমি যদি বলি বিসি ইকুয়ালস টু ইএফ, এই দুটো ত্রিভুজের বিসি ইকুয়ালস টু ইএফ, আর বললাম হচ্ছে এসি ইকুয়ালস টু ডিএফ, এসি ইকুয়ালস টু ডিএফ। যদি আমি দুইটা ত্রিভুজের এরকম প্রতিটা বাহু আমি সমান বলতে পারি, তখন এই দুইটা ত্রিভুজ কি হয় বলতো? সর্বসম হয়। এখন সর্বসম মানে কি? যদি এই কন্ডিশন তিনটা ফিল আপ করে, তখন এই দুইটা ত্রিভুজ সর্বসম হয়, মানে হচ্ছে বোঝায় তিনটা ত্রিভুজের প্রতিটা কোণ সমান, প্রতিটা বাহু সমান। তার মানে সর্বসম মানে বোঝায় যে ওই দুইটা ফিগারের, ওই দুইটা ত্রিভুজের সকল বাহু এবং সকল কোণ সমান। তার মানে সর্বসম মানে বোঝায় সকল বাহু সকল কোণ সমান, সকল বাহু সকল কোণ সমান, সকল বাহু সকল কোণ সমান। আচ্ছা, আর সমান্তরাল কি? সমান্তরাল মানে হচ্ছে ধরো এ বি এটা সরলরেখা, আর এটা ধরো সিডি এটা সরলরেখা, এটা হচ্ছে সিডি এটা সরলরেখা। সো এই দুইটা সরলরেখার প্রতিটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সব ক্ষেত্রে যেহেতু সমান দূরত্ব, তখন আমি বলতে পারবো এই এবি এবং সিডি হচ্ছে আমার কি বলতো? সমান্তরাল। তো সমান্তরাল সাইনটা কেমন আসে? এবি সমান্তরাল সিডি, এবি সমান্তরাল সিডি। এরপরে এগুলো তো বুঝতে পারছো যে কোণ, লম্ব, ত্রিভুজ, বৃত্ত, এটা বোঝায় যেহেতু, এটা যেহেতু বোঝায়, আর এটা সুতরাং বোঝায়। সো এগুলো তোমরা জানো। পরের টপিক কি বলছে? উপপাদ্য। আচ্ছা, উপপাদ্যের মধ্যে আসে যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয়কে যুক্তি দ্বারা প্রতিষ্ঠা করা হয়, একে উপপাদ্য বলে। যেমন তোমাকে আমি যদি বলি যে হচ্ছে কোনো একটা জ্যামিতিক বিষয়, ধরো এটা একটা জ্যামিতিক, এটা সমদ্বিবাহু ত্রিভুজ ধরো। এখন এ বি সি, এখন আমি তোমাকে বললাম যে এ বি কোণ, ধর এই ত্রিভুজের, ধরো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজে আমি বললাম যে কোণ এবিসি ইকুয়ালস টু কোণ এসিবি ইকুয়ালস টু কোণ এসিবি, এটা বললাম তোমাকে, ঠিক আছে? সো আমি বললাম যে যদি এই দুইটা কোণ সমান হয়, প্রমাণ করো AC ইকুয়ালস টু AB। সো দেখো, এটা একটা জ্যামিতিক বিষয় না? এটা একটা জ্যামিতিক বিষয়। সো এটা আমি একটা প্রতিজ্ঞা কি করছি, যে প্রতিজ্ঞা করছি যে হচ্ছে কোণ ABC ইকুয়ালস টু কোণ ACB, এটা একটা প্রতিজ্ঞা। যে তার মানে কি বুঝলাম? যে এই দুইটা কোণ হচ্ছে আমার সমান। এটা একটা এমন একটা ত্রিভুজ যা দুইটা কোণ সমান থাকে। ওকে, এখন আমি প্রমাণ করব যে AC ইকুয়ালস টু AB, এবং এটা প্রমাণ হয়ে গেল। ধর এটা প্রমাণ হয়ে গেছে, বাট AC ইকুয়ালস টু AB প্রমাণ হয়ে গেছে। এই যে আমি কোনো একটা জিনিসকে, কোনো একটা জ্যামিতিক চিত্রকে আমি যে থেকে কিছু বিষয়কে প্রতিজ্ঞা করে কিছু জিনিসকে আমি যে হচ্ছে প্রমাণ করে ফেললাম, এই জিনিসটাকে বলা হয় উপপাদ্য। কারণ উপপাদ্য হচ্ছে বোঝায় প্রমাণ রিলেটেড। উপপাদ্য হচ্ছে কি বলতো? প্রমাণ সম্পর্কিত। আর সম্পাদ্য মানে হচ্ছে চিত্র সম্পর্কিত, বা অঙ্কন সম্পর্কিত, বা চিত্র সম্পর্কিত বলবো। এই হচ্ছে আমার দুইটা কাহিনী, যে উপপাদ্য হচ্ছে প্রমাণ সম্পর্কিত এবং সম্পাদ্য হচ্ছে চিত্র সম্পর্কিত। আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করো যে উপপাদ্যের বিভিন্ন অংশ। আচ্ছা, উপপাদ্যের কি অংশ আছে? একটা হচ্ছে সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন এবং প্রমাণ। সো দেখো, সাধারণ নির্বাচন হচ্ছে এই অংশে প্রতিজ্ঞার বিষয়টি সরলভাবে বর্ণনা করা হয়। আচ্ছা, একটা উপপাদ্য তুমি যদি হচ্ছে প্রমাণ করো, এখন তুমি ধরো এই জিনিসটা প্রমাণ করবা যে হচ্ছে কই জানি, এই যে কোণ এবিসি, এই ত্রিভুজের কোণ এবিসি ইকুয়ালস টু কোণ এসিবি হলে প্রমাণ করো যে এসি ইকুয়ালস টু এবি। এইটা প্রমাণ করতে বলছে। এখন এটা যে তুমি প্রমাণ করবা, কিভাবে প্রমাণ করবা? এই চারটা স্টেপে প্রমাণ করবা। প্রথম হচ্ছে সাধারণ নির্বাচন, এই অংশে প্রতিজ্ঞার বিষয়টি সরলভাবে বর্ণনা করা হয়। আচ্ছা, তাহলে এই 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 যে আমি হচ্ছে যে উপপাদ্যটা দিলাম,
এই উপাদ্যটার হচ্ছে সাধারণ নির্বাচন কি? এই উপাদ্যের সাধারণ নির্বাচন হচ্ছে সব খাতায় লিখবা। সাধারণ নির্বাচন হচ্ছে ওই যে যদি ত্রিভুজের দুইটি কোণ সমান থাকে, এদের বিপরীত বাহু সমান হয়। এদের বিপরীত বাহু সমান। আচ্ছা, যদি ত্রিভুজের দুইটি কোণ সমান থাকে এদের বিপরীত বাহু কি হয় বলো তো? সমান হয়। আচ্ছা, তাহলে খেয়াল করো, এই ত্রিভুজের কি দুটি কোণ যদি সমান হয় এবিসি এবং এসিবি, এদের বিপরীত বাহু এবিসি এর বিপরীত বাহু কি এসি এবং এসিবি এর বিপরীত বাহু কি এবি, এই দুইটা বাহু হচ্ছে পরস্পর সমান হয়। সো এই জিনিসটা আমাকে প্রুফ করতে বলছে। সো এটা হচ্ছে আমার কি বলতো সাধারণ নির্বাচন ওই উপাদ্যটার ক্ষেত্রে। এখন আমাকে আসলো যে হচ্ছে বিশেষ নির্বাচন, এই অংশে প্রতিজ্ঞার বিষয়টি চিত্র দ্বারা বিশেষভাবে দেখানো হয়। সো দেখো, এবার আমরা হচ্ছে বিশেষ নির্বাচনে সাধারণ নির্বাচন থেকে আমি যখন বিশেষ নির্বাচন লিখব তখন আমি কি লিখব? বিশেষ নির্বাচনে লিখব যে হ্যাঁ, এই যে এবিসি ত্রিভুজে, দেখো এই যে এবিসি ত্রিভুজে আমি বলবো যে হচ্ছে এরকম লিখবো, জাস্ট এই কথাগুলো বাংলায় লিখবো, জাস্ট ত্রিভুজ এবিসিতে বা এবিসি এ কোণ এসিবি ইকুয়ালস টু কোণ এবিসি প্রমাণ করতে হবে যে এসি এবি ইকুয়ালস টু এসি। সো এই জিনিসটা হচ্ছে আমার কি বিশেষ নির্বাচন, বুঝছো? এখন অঙ্কন পার্টটা কি? অঙ্কন পার্টটা হচ্ছে এই অংশের প্রতিজ্ঞা সমাধানে বা প্রমাণের জন্য অতিরিক্ত অঙ্কন করতে হয়। ধরো তোমার এটা প্রমাণ করতে হইলে তোমার একটা কিছু করতে হইতেছে, যেটা হচ্ছে একটা লম্ব আঁকতে হইতেছে। ধরো এসির উপর একটা লম্ব আঁকতে হইতেছে, এত বড় একটা লম্ব আঁকতে হইতেছে। যদি আমার এক্ষেত্রে লাগবে না, যদি লাগে, এটা হচ্ছে এক্সেপশনাল, যদি কখনো লাগতেও পারে নাও লাগতে পারে। ধর এটা লম্ব আঁকা হয়েছে, ঠিক আছে? এই যে লম্বটা আঁকা হয়েছে ওইটা তুমি হচ্ছে কি করবা? ওইটা তুমি হচ্ছে আমার ইয়ার পার্টি লিখবা, অঙ্কনের পার্টি লিখবা। এই যে অঙ্কনে লিখবা যে হচ্ছে অঙ্কনে এরকম লিখবা যে হচ্ছে এটা কিন্তু এক্সেপশনাল, মানে এই উপাদান লাগে না, আমি জাস্ট হচ্ছে এটা এক্সাম্পল দিচ্ছি যে এসির উপর একটা লম্ব আঁকি বিডি, বা এরকম বলবা যে এটা হচ্ছে বিডি, বলবা যে এসির উপর একটা লম্ব আঁকি একটি বিডি, বা প্রমাণের স্বার্থে বা প্রমাণ করার জন্য লিখি যে এসির উপর একটা লম্ব বিডি। বুঝছো আমার কথা? বুঝতে হবে কিন্তু, যদি হচ্ছে আমার স্বাভাবিক কথা নর্মাল কথা না বুঝছো তাহলে কিন্তু তোমার ভবিষ্যৎ অন্ধকার, বুঝছো? আমি তোমার হচ্ছে আমি কিন্তু খুবই ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করতেছি, এর চেয়ে ভেঙে পড়ানোর আসলে কিছু নাই, বুঝছো? সো আর যদি একদমই না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু জানাবা কষ্ট করে। সো আমি চেষ্টা করবো হচ্ছে তোমাকে রিপ্লাই দেওয়ার, অ্যান্ড হচ্ছে ফার্দার কোনো যদি হচ্ছে এক্সপ্লেনেশন লাগে সেটা আমি তোমাকে দিব ইনশাল্লাহ। আচ্ছা, এখন একটু খেয়াল করো, এরপরে তোমাকে যেটা বলছে যে হচ্ছে প্রমাণ অংশে কি হবে? যে শতসিদ্ধগুলো এবং পূর্বে গঠিত জ্যামিতিক সত্য ব্যবহার করে উপযুক্ত যুক্তি দ্বারা প্রস্তাবিত বিষয়টিকে প্রতিষ্ঠিত করা হয়। যেমন এখানে আমাকে বলছে এসি ইকুয়ালস টু এবিটা প্রুফ করতে, এখন তোমার এটা প্রুফ করার জন্য যা যা করা লাগে, যতগুলো প্রমাণ ধাপে তোমার প্রমাণটা করতে হয়, সেই প্রমাণটা হচ্ছে তুমি ধাপে ধাপে করে প্রমাণটা আনবা। আমি যদি তোমাকে একটা বাস্তবিক উপাদ্যের একটা প্রমাণ দিব, এখন দেখো তোমার বইয়ের একটা উপাদ্য আমি দেখাবো। তার আগে দেখো অনুসিদ্ধান্ত কি? অনুসিদ্ধান্ত হচ্ছে যে জ্যামিতিক প্রতিজ্ঞা প্রতিষ্ঠিত করে সিদ্ধান্ত থেকে এক বা একাধিক যে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা যায় এদেরকে অনুসিদ্ধান্ত বলা হয়। সো তুমি হচ্ছে যেমন হচ্ছে ছোটবেলায় ক্লাস 6 মনে শিখছো যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু কি ছিল? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে তোমার ফর্মুলা ছিল a প্লাস বি হোল স্কোয়ারের। এখন তুমি এই সূত্র থেকে, এই প্রমাণ থেকে তুমি এটা সিদ্ধান্ত নিতে পারো এরকম যে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। সো এই যে মেইন সূত্র থেকে বা মেইন লাইন থেকে তুমি যে হচ্ছে একটা সাব লাইন বের করতেছো, এটা অন্য একটা সিদ্ধান্তে আসতে পারতেছো, সেটাকে বলে অনুসিদ্ধান্ত। যেমন এই উপাদ্য চিন্তা করো, ধরো এই উপাদ্য দ্বারা আমি প্রমাণ করলাম যে কোন একটা ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয় তাদের বিপরীত বাহু সমান হয়। এখন এখান থেকে আমি এটা বলতে পারি না কোনো ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় তাহলে তাদের কোণগুলোও সমান হবে, তাই না? সো এই যে আমি রিভার্স করে আমি নতুন একটা সিদ্ধান্তে আসতে পারতেছি, এটাকে বলা হয় তোমার হচ্ছে কি বলতো অনুসিদ্ধান্ত। আচ্ছা, এখন তুমি একটু পরের কাহিনীতে আসো।
অনুসিদ্ধান্ত তোমার বুঝছো। এরপর আসে ছেদক। ছেদক কি? আচ্ছা, ছেদক হচ্ছে যে কোনো সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে বিভিন্ন বিন্দুতে ছেদ করলে একে ছেদক বলে। চিত্রে এ বি ও সি ডি দুটি সরলরেখা এবং এল এম সরলরেখাগুলোকে যথাক্রমে দুটি বিন্দু পি কিউতে ছেদ করছে। আচ্ছা, আমি একটু আস্তে আস্তে ব্যাখ্যা করি। এরপরে তোমার হচ্ছে ছেদকে আসি। দাঁড়াও, ছেদক তো। আচ্ছা, ফার্স্ট অফ অল বলছে যে এটা দুটো সরলরেখা, এই দুইটা সরলরেখা। দেখ জিনিস খেয়াল করো, এইটা কি এ বি সরলরেখা না? এটা কি এ বি সরলরেখা না? এই যে এটা কি এ বি সরলরেখা ছিল না? এ বি সরলরেখা, তাই তো? বলছে দুই বা ততোধিক সরলরেখাকে বিভিন্ন বিন্দুতে ছেদ করলে একে ছেদক বলে। চিত্রে এ বি ও সিডি দুটি সরলরেখা, যেমন এ বি একটা সরলরেখা এবং সিডি একটা সরলরেখা। সিডি হচ্ছে যে এটা সিডি সরলরেখা। এখন তোমাকে বললো যে হচ্ছে ছেদকটি এবং এলএম সরলরেখাগুলোকে যথাক্রমে দুটি ভিন্ন বিন্দু, এই যে এলএম সরলরেখা, এই সরলরেখাগুলোকে দুটি ভিন্ন বিন্দুতে তোমার কাছে ছেদ করছে। এলএম সরলরেখা ছেদ করছে, তাহলে এলএমটা কি? তাহলে এখানে ছেদক। এলএম কি? তাহলে এখানে ছেদক না? এবং কোন কোন বিন্দুতে ছেদ করছে? একটা হচ্ছে পি বিন্দুতে ছেদ করছে আর একটা হচ্ছে কিউ বিন্দুতে ছেদ করছে। তাহলে এলএমটা হচ্ছে এখানে ছেদক। এখানে ছেদক কে? তাহলে এলএম ছেদক। এলএম হচ্ছে তোমার ছেদক। এলএম কি বলো তো? তোমার ছেদক। এলএম সরলরেখা হচ্ছে তাহলে ছেদক। এখানে তাহলে মোট কয়টা কোণ তৈরি হয়েছে? এখানে মোট 8টা কোণ তৈরি হয়েছে এবং এদেরকে বিভিন্ন কোণ, যেমন এটাকে বলা হয়েছে 1 নাম্বার। যদি লাল কালি ইউজ করি, এটা হলো 1 নাম্বার কোণ, এটা হইল 2 নাম্বার কোণ, এটা হইল 3 নাম্বার কোণ, এটা হইল 4 নাম্বার কোণ, আর এইটা হইল 5 নাম্বার, এটা হইল 6 নাম্বার, এটা 7 নাম্বার, এটা হচ্ছে 8 নাম্বার কোণ। তাহলে এখানে মোট 8টা কোণ আছে, রাইট? 8টা কোণ আছে এখানে। আচ্ছা, এবং এদেরকে এই কোণগুলোর মধ্যে আমি কি কি বের করব? অন্তস্থ কোণ, বহিস্থ কোণ, অনুরূপ কোণ এবং একান্তর, এই 4 শ্রেণীর কোণ বের করব। ওকে, আচ্ছা, সবাই একটু মনোযোগ দিবা, খুবই ইম্পর্টেন্ট টপিক একদম। এই টপিকটা একদম মৃত্যু পর্যন্ত, মানে যতদিন তুমি হচ্ছে ম্যাথ করবা ততদিন তোমার এটা কাজে লাগবে। ওকে, সো ফার্স্ট অফ অল তুমি যেমন অন্তস্থ কোণ কেন বের করো? দেখো, অন্তস্থ কোণ বলতে বোঝায়, আমি তোমার যদি একটু বুঝাই, দাঁড়াও। অন্তস্থ কোণ বলতে বোঝায়, ধরো এমন একটা কোণ বা এমন দুইটা কোণ যারা হচ্ছে একই সরলরেখার উপর অবস্থিত করে। আমি কি বলছি? এমন কোণ, যেমন দেখো এই 5 নাম্বার আর 6 নাম্বার কোণটা সিডি সরলরেখার উপর অবস্থিত না? এই যে 5 নাম্বার আর 6 নাম্বারটা কি সিডি সরলরেখার উপর অবস্থিত না? তাহলে আমি কি বলতে পারি যে 5 নাম্বার এবং 6 নাম্বার এরা কি অন্তস্থ কোণ। আবার দেখো, আমার এই কোণটা আর এই কোণটা যদি বলি, এরা কি পরস্পর আবার অন্তস্থ কোণ না? ভেতরের কোণ। আবার তুমি জিনিস খেয়াল করো, আমি যদি এই সরলরেখার উপর বলি যে এইটা এবং এইটা, এরাও কি বলতো? অন্তস্থ কোণ। আচ্ছা, এখন এখানে একটু কনফিউজিং তৈরি হয়েছে হয়তো। আমি একটা জিনিস হয়তো ভুল বলছি, সরি। 1 আর 2 কিন্তু একই সরলরেখার উপর অবস্থিত, তাও কিন্তু এরা কি অন্তস্থ কোণ না। কেন? কারণ দেখো, এরা কি এই সরলরেখার মধ্যে পড়ছে কি 3 আর 4, এদের এই সরলরেখার ভেতরে পড়ছে কি, আমি বাইরেগুলো যদি বাদ দিই, সরলরেখার ভেতরে পড়ছে 3 আর 4, 5 এবং 6। তার মানে অন্তস্থ কোণ হইতে গেলে দুইটা শর্ত লাগবে, একটা হচ্ছে আমার ভেতরে হইতে হবে, ভেতরে, এবং একই সরলরেখার উপর অবস্থিত হইতে হবে। তাহলে অন্তস্থ কোণের ব্যাখ্যা হচ্ছে আমার একই সরলরেখা, খাতায় লিখবা, একই সরলরেখার উপর অবস্থিত হইতে হবে এবং এরা ভেতরে হইতে হবে। দেখো, এবং সিডির মাঝখানে কি 3 আর 4 আছে, 5 আর 6, 7, 8 এবং 1, 2, এরা কিন্তু বাহিরের, এরা বাহিরে আছে, এরা কিন্তু এই দুই সরলরেখার মধ্যে নাই। সো 1 আর 2 এবং 7 এবং 8 এরা হচ্ছে বহিস্থ কোণ। খাতায় লিখো যে 3, 4, 5, 6 এরা যেহেতু দুইটা সরলরেখার মাঝে আছে, সো এরা হবে অন্তস্থ কোণ। এবং 1, 2, 7, 8 এরা যেহেতু দুইটা সরলরেখার বাইরে আছে, সো হচ্ছে এরা হবে বহিস্থ কোণ, রাইট? এরপরে জমা যেটা আসবে সেটা হচ্ছে অনুরূপ কোণ। আচ্ছা, অনুরূপ কোণ কি? অনুরূপ আর একান্তরটা মোস্ট ইম্পর্টেন্ট। অনুরূপ আর একান্তর এই দুইটা জিনিস হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, মানে এটা ইম্পর্টেন্টের সীমা নাই, কোনো সীমা রেখা নাই, এই ইম্পর্টেন্সের কোনো সীমা রেখা নাই। সো তুমি একটু খেয়াল করো, তুমি যদি হচ্ছে অনুরূপ কোণ বের করো, সো অনুরূপ কোণ বের করার ক্ষেত্রে তুমি কি করবা? 1 আর 5 একটু খেয়াল করো, অনুরূপ কোণ হইতে গেলে
সেম পাশে হইতে হবে, ছেদকের সেম পাশে আর কি, সরি, ছেদকের সেম পাশে অনুরূপ কোণ হইতে গেলে আর হচ্ছে একটা ভেতরে একটা বাইরে হইতে হবে, সরি, একটা ভেতরে আর একটা বাইরে হইতে হবে। লিখো, এটা লিখবা। অনুরূপ কোণের হচ্ছে দুইটা শর্ত। ছেদকের সেম পাশে বলতে কি বুঝে দেখো, ছেদকের এই পাশে কি কি আছে বলো তো, 1 3 5 7, এই চারটা আছে। ছেদকের এই পাশে কি আছে বলো তো, 1 3 5 7। ছেদকের এই পাশে কি আছে, 2 4 6 8, এই তো 2 4 6 8। তোমার দেখো তাহলে ছেদকের একই পাশে আছে 1 3 5 7 আর 2 4 6 8, এই যে এগুলো ছেদকের এই পাশে, এই কোণগুলা ছেদকের ডান পাশে, আর এই কোণগুলা 1 3 5 7 গুলা হচ্ছে ছেদকের বাম পাশে। আচ্ছা, এখন ছেদকের সেম পাশে হইতে হবে, বাট একটা ভেতরে আর একটা বাহিরে। যেমন দেখো 1 বাহিরে 5 ভেতরে, তাহলে 1 আর 5 কি অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণ কে কে, 1 আর 5, 1 আর 5 হচ্ছে অনুরূপ কোণ। আবার দেখো 3 ভেতরে 7 বাহিরে, তাহলে আমি 3 আর 7 হচ্ছে কি অনুরূপ কোণ। আবার এই পাশের ক্ষেত্রে চিন্তা করো, 2 বাহিরে 6 ভেতরে, তাহলে 2 আর 6 কি অনুরূপ কোণ, 2 আর 6 কি অনুরূপ কোণ, 2 আর 6 কি অনুরূপ কোণ। আবার দেখো 4 ভেতরে 8 বাহিরে, 4 ভেতরে 8 বাহিরে, 4 আর 8 কি তাহলে অনুরূপ কোণ। দেখো কি বলছে, 1 আর 5 অনুরূপ কোণ, 2 আর 6 অনুরূপ কোণ। এই যে 1 আর 5, 1 হচ্ছে বাহিরে, 5 হচ্ছে ভেতরে, বাট এরা ছেদকের একই পাশে। আবার দেখো তোমার হচ্ছে 3 হচ্ছে ভেতরে এবং 7 হচ্ছে তোমার বাহিরে, বাট এটা ছেদকের একই পাশে। সো 3 আর 7 হচ্ছে আমার কি অনুরূপ কোণ। আবার দেখো 2 বাহিরে 6 ভেতরে, 4 ভেতরে 8 বাহিরে, বাট ছেদকের একই পাশে। সো এগুলো হচ্ছে আমার কি অনুরূপ কোণ। আর একান্তর কোণ হইতে গেলে আমার যেটা হইতে হবে, একান্তর কোণ হইতে গেলে দুইটাই ভেতরে হইতে হবে, অথবা দেখো একান্তর কোণ হইতে গেলে আমি যদি হচ্ছে এই পৃষ্ঠাটা একটু লিখি, ঠিক আছে, এখানে জায়গাও তো নাই। আচ্ছা এটা লিখো, ঠিক আছে, এটা লিখো, লিখার পর আমি এটা মুছি আমার সুবিধার্থে। আমার কিছু রেস্ট্রিকশন আছে, আমার যেহেতু মুছে নতুন জিনিস লিখতে হবে, বাট তোমার খাতায় লেখা থাকতে হবে। আচ্ছা, একান্তর কোণ হওয়ার জন্য যেটা হইতে হবে, ছেদকের ভিন্ন পাশে হইতে হবে। আগেটা ছিল ছেদকের একই পাশে, এটা ছেদকের ভিন্ন পাশে হইতে হবে। আর যেটা হইতে হবে যে দুইটাই ভেতরে হইতে হবে, দুইটাই ভেতরে, মানে দুইটা কোণই ভেতরে, দুইটাই ভেতরে। যেমন দেখো ছেদকের ভিন্ন পাশে, যেমন দেখো আগে চিন্তা করে দুইটাই ভেতরে হইতে হয়। ভেতরে কি কি আছে এখানে, 3 4 5 6 হচ্ছে আমার ভেতরের কোণ, 3 4 5 6 হচ্ছে ভেতরের কোণ। এখন ভেতরের মধ্যে আবার উল্টা পাশে হইতে হবে, যেমন 3 দেখো ভেতরে, 6ও ভেতরে, বাট এরা কি উল্টা পাশে না, তাহলে 3 আর 6 কি একান্তর কোণ। দেখো 4ও ভেতরে, 5ও ভেতরে, বাট এরা উল্টা পাশে, 4 আর 5 তাহলে কি একান্তর কোণ। তাহলে দেখো একান্তর কোণ কোনগুলা, 3 6 এবং 4 5। দেখো 3 এটা, 6 এইটা, 4 এইটা এবং 5 এইটা ভেতরের কোণ বাট ভিন্ন পাশের কোণ, ভেতরের কোণ বাট ভিন্ন পাশের কোণ। আচ্ছা, সো এরা হচ্ছে একান্তর কোণ, এটাকে বলা অন্তস্থ একান্তর কোণ। আচ্ছা, এখন বহিস্থ একান্তর কোণ। দেখো এখানে আমি দুইটাই ভেতরে, অথবা দুইটাই কিন্তু বাহিরেও হইতে পারে, দুইটাই বাহিরেও হইতে পারে। যদি দুইটা ভেতরে হয় তখন সেটা অন্তস্থ একান্তর কোণ, এটাকে বলে অন্তস্থ একান্তর কোণ। আর এটাকে বলে বহিস্থ একান্তর কোণ, বহিস্থ একান্তর কোণ। সো দুইটাই যদি ভেতরে হয় তখন সেটা হবে অন্তস্থ একান্তর কোণ, দুইটাই যদি বাহিরে হয় তখন সেটা হবে বহিস্থ একান্তর কোণ। যেমন 3 আর 6, 4 এবং 5 এরা কি ভেতরের মধ্যে না, এরা ভেতরে না, সো এরা হবে অন্তস্থ একান্তর কোণ। আর দেখো 1 2 7 8 এরা সবাই কি চারটাই বাহিরে। এখন 1 আর 8 এরা হচ্ছে বহিস্থ একান্তর কোণ, যেহেতু দুইটাই বাহিরে এবং বিপরীত পাশে। 2 এবং 7 এরাও বহিস্থ একান্তর কোণ, যেহেতু দুইটাই বাহিরে এবং হচ্ছে ছেদকের ভিন্ন পাশে। সো এই হচ্ছে আমার বহিস্থ একান্তর কোণের ব্যাখ্যা। এরপর আসে ছেদকের একই পাশের অন্তস্থ কোণ জোড়া। আচ্ছা,
এটা হচ্ছে অন্তস্থ কোণের ক্ষেত্রে তোমরা কি শিখছো, অনুরূপ কোণ শিখছো। অনুরূপ আর অন্তস্থের মধ্যে আউলে ফেলিও না। অনুরূপ কোণ কিন্তু আমি তোকে বুঝাইছি যে দুইটাই হচ্ছে আমার কি হইতে হয়, অনুরূপ কোণে আমার হচ্ছে দুইটাই আমার তোমার হচ্ছে অনুরূপ কোণের ক্ষেত্রে হইতে হয় যেটা একটা ভেতরে একটা বাহিরে আবার ছেদকের একই পাশে হইতে হয়, একটা ভেতরে একটা বাহিরে আবার ছেদকের একই পাশে হইতে হয়। বাট আমার অন্তস্থ কোণ জোড়াতে যেটা হয়, অন্তস্থ কোণে হবে আমার হচ্ছে দুইটাই ভেতরে এবং ছেদকের একই পাশে। আবারই বলি, অন্তস্থ কোণ মানে হচ্ছে দুইটাই ভেতরে এবং ছেদকের একই পাশে, ছেদকের একই পাশে। যেমন আমি তোমাকে যদি বলি 3 আর 5 এরা কি ভেতরে, দুইটাই কি অনুরূপ ভেতরে না, এরা কি দুইটা কি সরলরেখা দুইটা ভেতরে, বাট এরা কি ছেদকের একই পাশে। 4 এবং 6 কি ভেতরে এবং একই পাশে। সো এরা দুইটাই হচ্ছে আমার কি বলতো অন্তস্থ কোণ, 3, 5 এবং 4, 6 দুইটাই ভেতরে এবং ছেদকের একই পাশে হইতে হবে। আচ্ছা, অনেক কঠিন একটা টপিক শিখাইছি আই গেস। সো তোমরা কি করবা, এইটা বারবার তোমার হচ্ছে বারবার হচ্ছে নিজে নিজে এগুলো লিখছো আমার সাথে, ক্লাসটা বারবার হচ্ছে পিছনে গিয়ে বারবার দেখবা অ্যান্ড এটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করবা। যদি তাও কোশ্চেন থাকে তবু আমাকে কোশ্চেনটা কমেন্ট বক্সে করবা, অ্যান্ড বাসায় সেম চিত্রটা আঁকবা, একে হচ্ছে নিচে নিচে আইডেন্টিফাই করবা। 1 2 3 4 5 6 7 8 করে দিছি তো আমি, তুমি এটাকে এভাবে করবা যে 11 12 13 14 15 16 17 18 এরকম করে দিবা, ঠিক আছে। এভাবে দিয়ে তুমি হচ্ছে এটার মধ্যে কোনটা অন্তস্থ, কোনটা একান্তর, কোনটা অন্তস্থ একান্তর, কোনটা বহিস্থ একান্তর, কোনটা অনুরূপ কোণ, এগুলো হচ্ছে তোমরা হচ্ছে নিজেরা বাসায় করবা। আচ্ছা, অনুরূপ কোণের বৈশিষ্ট্য আমি লিখছি, একান্তর কোণের বৈশিষ্ট্য আমি লিখছি। এবার আসো সমান্তরাল সরলরেখার মধ্যে, এখানে কোনো কাজ আছে হয়তো। বলছে চিত্রের কোণগুলো জোড়ায় জোড়ায় শনাক্ত করো, 3 ও 6 এর অনুরূপ কোণ দেখাও, 4 এর বিপরীত কোণ এবং 1 এর সম্পূরক কোণ নির্দেশ করো। আচ্ছা, সো অনুরূপ কোণ কি? অনুরূপ কোণ হচ্ছে আমার কি একটা ভেতরে একটা বাইরে, 3 ও 6 এর অনুরূপ কোণ দেখাইতে বলছে। 3 ও 6 এর কোণ 3, আচ্ছা কোণ 3 এবং কোণ 6 এর অনুরূপ। আচ্ছা, কোণ 3 এর অনুরূপ কি হয় বলতো? ছেদকের একই পাশে হইতে হবে, বাট আমার কি হইতে হবে বলতো, একটা ভেতরে একটা বাইরে। 3 তাহলে 6 হবে, এটা হবে অনুরূপ, এটার অনুরূপ হবে এইটা, এই যে এইটা। কারণ দেখো ছেদকের একই পাশে এবং কি একটা ভেতরে একটা বাইরে, রাইট? সো 3 এর অনুরূপ কোণ এইটা। 6 এর অনুরূপ কোণ কোনটা? দেখো 6 হচ্ছে এটা, ছেদকের একই পাশে একটা ভেতরে আর একটা হচ্ছে বাইরে হইতে হবে। সো এরা হচ্ছে পরস্পর কি বলতো অনুরূপ কোণ। এরপর আসে কি 4 এর বিপরীত কোণ দেখাইতে। 4 এর বিপরীত কোণ কোনটা? 4 এর বিপরীত কোণ কিন্তু এইটাই হবে, 4 এর বিপরীত কোণ। 3 এর বিপরীত কোণ কোনটা? এটা হবে 3 এর বিপরীত কোণ। 1 এর সম্পূরক কোণ কোনটা? 1 এর সম্পূরক কোণ হচ্ছে এই যে এটা হচ্ছে 1 এর সম্পূরক কোণ। সম্পূরক কোণ একই সরলরেখার উপর অবস্থিত হয়। সো এটা হচ্ছে 1 এর সম্পূরক কোণ। আচ্ছা, এরপরে 8.3 জোড়া সমান্তরাল লেখার হচ্ছে চলে আসছি। আচ্ছা, সমান্তরাল সরলরেখার হচ্ছে আমি ব্যাখ্যাই তোমাদের দিয়ে দিছি। সো দেখো এল ও এম দুটি সমান্তরাল সরলরেখা এবং এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব প্রতি ক্ষেত্রে সেম, মধ্যবর্তী লম্ব দূরত্ব প্রতি ক্ষেত্রে সেম। সো এরা হবে একটা জোড়া সমান্তরাল রেখা বা সমান্তরাল রেখা বলতে পারবো। আচ্ছা, দেখো কোন নির্দিষ্ট সরলরেখার উপর অবস্থিত নয় এরূপ বিন্দুর মধ্যে ওই সরলরেখার সমান্তরাল করে একটি মাত্র সরলরেখা আঁকা যায়। আচ্ছা, এগুলো ভংচং আলাপ, এগুলো তোমার তো কাজে লাগে না খুদাই। এরপরে বলছে কি সমান্তরাল সরলরেখার ছেদক দ্বারা উৎপন্ন কোণসমূহ, ছেদক দ্বারা উৎপন্ন কোণসমূহ তোমাকে হচ্ছে তোমাদের শিখাই ফেলছি যে হচ্ছে যেভাবে ছেদ করে আমার হচ্ছে অন্তস্থ কোণ, একান্তর কোণ এগুলা বের করা হাবিজাবি এগুলো সব আমি তোমাকে করাইছি। সো এগুলা এই কাজগুলা তোমরা হচ্ছে বাসায় করবা, অ্যান্ড এগুলার যে হচ্ছে এইচডব্লিউ আছে যতগুলা ক্লাস আমি যে ক্লাসগুলো করাচ্ছি এগুলো নোট অবশ্যই তুমি হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলে যে হচ্ছে ফেসবুক গ্রুপটা আছে ওই ফেসবুক গ্রুপে, অথবা পেজে না ফেসবুক গ্রুপে, আমাদের স্কুলে যে ফেসবুক গ্রুপটা আছে ওই ফেসবুক গ্রুপে তোমরা হচ্ছে এটা পোস্ট করে দিবা। যেই ক্লাসের নোটগুলো সবচেয়ে ভালো হবে তাদের জন্য হচ্ছে কিন্তু স্পেশাল কিছু জিনিস আছে। ওকে, এরপরে খেয়াল করো তোমার হচ্ছে আচ্ছা এখানে কি বলছে দেখো, এখানে 3টা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে দুটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন প্রত্যেক অনুরূপ কোণ জোড়া সমান। আচ্ছা, অনুরূপ কোণ সমান হয়, একান্তর কোণ সমান হয়, অন্তস্থ কোণ সমান হয়, এটা হচ্ছে মানে খুবই ফিক্সড একটা জিনিস। সো এটা নিয়ে হচ্ছে লাফালাফি কিছু নেই, সবসময় মনে রাখবা, খাতায় লিখে রাখো যে একান্তর কোণগুলো সমান হয়, অনুরূপ কোণগুলো সমান হয় এবং তোমার হচ্ছে কোণগুলো অন্তস্থ কোণগুলো সমান হয়। যেমন আমি তোমাকে যদি একটু বলি যে হচ্ছে একটু ইয়াতে যাই, একান্তর কোণ কোথায় শিখেছি, যে এখানে শিখেছি।
সো দেখো এখানে আমি কি বলছিলাম যে হচ্ছে, দেখো এখানে আমি কি বলছিলাম যে হচ্ছে ধরো 1 আর 5 হচ্ছে অনুরূপ কোণ, তার মানে 1 আর 5 সমান, 1 আর 5 সমান। আবার ধরো 4 এবং 5 হচ্ছে একান্তর কোণ, তাহলে 4 ও 5 সমান, মানে যে জোড়াগুলো বের করছি না এগুলো সবগুলোই সমান হয়, সবগুলো জোড়াই কি হয় বলতো সমান হয়। সো এইটা আর কি ওরা বলছে। আচ্ছা এই উপাদ্যটা আসো, খুবই ইম্পর্টেন্ট একটা উপাদ্য, খুবই ইম্পর্টেন্ট একটা উপাদ্য, এবং এটা পরীক্ষায় আসছে এবং আসে স্কুলের পরীক্ষায়। সো একটু মনোযোগ দিবা যে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে একান্তর কোণ জোড়া পরস্পর সমান হয়। সো এটা হচ্ছে প্রমাণ করতে বলছে তারা। প্রমাণটা হচ্ছে এখানে সুন্দর করে লেখা আছে স্লাইড করে, যেহেতু আমি বানাইছি আসলে। সো তোমাদের হচ্ছে প্যারা খাওয়ার কিছু নাই, জাস্ট স্লাইড থেকে হচ্ছে এই পুরো ব্যাখ্যাটা লিখবে, আমি হচ্ছে এটা বুঝাই দিব জাস্ট, আর কিছু না। আচ্ছা সো আমি একটা ডিফারেন্ট টাইপের কালার নেই, ওকে, ডিফারেন্ট টাইপের একটা কালার নেই, লাল কালার নেই। তোমাকে বলছে দুটি সমান্তরাল সরলরেখা, যেমন হচ্ছে AB এবং CD হচ্ছে কি দুইটা সমান্তরাল সরলরেখা, AB এবং CD পরস্পর দুইটা, এই যে AB এবং CD দুইটা সমান্তরাল সরলরেখা, এবং এই দুইটা সমান্তরাল সরলরেখা, এই যে AB এবং CD হচ্ছে কি সমান্তরাল সরলরেখা, এরা কি সমান্তরাল সরলরেখা, এই যে এদের প্রতি ক্ষেত্রে এদের প্রতিটা বিন্দুর হচ্ছে লম্ব দূরত্ব সমান। আচ্ছা সরলরেখা ছেদ করলে, একটি সরলরেখা, এই দুটো সরলরেখা যদি আরেকটা সরলরেখা ছেদ করে, আমি PQ হচ্ছে এখানে কি ছেদক, PQ কি ছেদক, সো PQ এটা কি বলতো ছেদক। এখন এই ছেদ করলে বলছে একান্তর কোণ জোড়া সমান হবে, যেমন E এবং F হচ্ছে এরা কি একান্তর কোণ, যেহেতু এরা হচ্ছে ছেদকের ভিন্ন পাশে এবং ভেতরে আছে, তাহলে এটা কি হয় অন্তস্থ একান্তর কোণ হয়। সেম ভাবে এটা বহিস্থ একান্তর কোণ তুমি ধরতে পারো, দুইটার জন্য সত্য, মানে এটা যে কোনো ধরনের একান্তর কোণের জন্য এটা সত্য, ঠিক আছে, যেহেতু অন্তস্থ বহিস্থ কিছু উল্লেখ করে দেয় নাই। সো সকল অন্তস্থ বহিস্থ দুই ধরনের একান্তর কোণের জন্যই এই উপাত্তটা সত্য এবং এটা প্রমাণিত হবে। আচ্ছা সো বলছে মনে করি যে AB এবং CD হচ্ছে সমান্তরাল এবং PQ ছেদক তাদের যথাক্রমে E এবং F বিন্দুরে ছেদ করছে, যে PQ ছেদক তাদেরকে E এবং F বিন্দুরে ছেদ করছে। প্রমাণ করতে হবে যে কোণ AEF, এই কোণটা কোণ AEF আর হচ্ছে কোণ এই যে এই কোণটা, এই যে এই কোণটা কোণ AEF আর হচ্ছে কোণ আমার হচ্ছে EFD ও বলতে পারো, বা হ্যাঁ ওরা EFD লিখছে সো আমিও EFD লিখবো। সো EFD এই দুইটা হচ্ছে সমান আমার প্রুফ করতে হবে, রাইট। আচ্ছা এখন বলছে যে হচ্ছে ফার্স্ট আমরা হচ্ছে, আমি তোমাকে কি বলছি যে এই যে এইটা হচ্ছে আমার সাধারণ নির্বাচনী উপাদ্যর ক্ষেত্রে, এটা হচ্ছে আমার সাধারণ নির্বাচনী বা সাধারণ নির্বাচন বলা হয় যেটাকে, আর এটা হচ্ছে আমি বিশেষ নির্বাচন। সাধারণ নির্বাচনে আমি হচ্ছে যেটা প্রুফ করবো সেটা লিখি, বিশেষ নির্বাচনে আমি অঙ্কনের ব্যাখ্যাটা দেই, এরপর আসে আমার প্রমাণ। তো অঙ্কন এখানে যেহেতু নাই, 4টা পার্ট ছিল তো 3 নম্বর অঙ্কন ছিল, সো অঙ্কন এই উপাদ্যের জন্য নাই। আমি আগেই বলছি যে অঙ্কন থাকতেও পারে নাও থাকতে পারে। সো 4 নাম্বার হচ্ছে কি প্রমাণ, প্রমাণ করতে হয় ধাপে ধাপে। সো ধাপ একে কি বলছে যে কোন পিইবি, যেটা কোন পিইবি কোনটা, কোন পিইবি হচ্ছে যে এইটা, কোন পিইবি আর হচ্ছে কোন ইএফডি, এরা হচ্ছে অনুরূপ কোণ, কোন ইএফডি এরা দুইজন হচ্ছে অনুরূপ কোণ। সো অনুরূপ কোণ কি হয় সমান হয়, তার মানে কি বলতে পারি যে কোন পিইবি আর কোন হচ্ছে ইএফডি যেহেতু সমান, কারণ কি এরা অনুরূপ কোণ। অনুরূপ কোণের ব্যাখ্যা কি যে ছেদকের একই পাশে হইতে হবে এবং হচ্ছে একটা ভেতরে একটা বাহিরে হইতে হবে। সো একটা ভেতরে একটা বাহিরে আছে, সো ছেদকের একই পাশে আছে। এরপরে বলছে কোন পিইবি, এই যে এই কোণটা এবং এই কোণটা আবার সমান, তার মানে কোন পিইবি ইকুয়ালস টু কোন AEF, এই যে এইটা আর এটা পরস্পর যেহেতু বিপরীত কোণ কিন্তু পরস্পর সমান হয়, বিপরীত কোণ যেহেতু পরস্পর সমান, সো PEB ইকুয়ালস টু AEF, AEF, AEF। আচ্ছা হলুদ কালার দেখা যায়, কালো নেই, কালো সুন্দর দেখা যায়। আচ্ছা এখন তুমি যে এটা খেয়াল করো, PEB ইকুয়ালস টু EFD, আবার PEB ইকুয়ালস টু AEF ও বলা যায়, তাহলে কি এইটা ইকুয়ালস টু এটা বলা যায় না, যেহেতু তাদের লেফট সাইড সেম জিনিস। সো রাইট সাইড ইকুয়ালস আমি কি বলতে পারি যে EFD ইকুয়ালস টু আমি কি বলতে পারি AEF বলতে পারি না। এইটাই হচ্ছে প্রুফ করতে বসে যে AEF ইকুয়ালস টু EFD, এটাই প্রমাণিত, এটাই প্রুফ করতে বসে। এখন তোমার অবশ্যই তোমার হচ্ছে যে ধাপগুলো লিখবা, ধাপগুলোর একটা সাইড নোট দিতে হবে। যেমন PEB ইকুয়ালস টু অনুরূপ EFD, এটা সাইড নোট হচ্ছে এই যে এটা, সাইডে এরকম ব্র্যাকেট দিয়ে লিখবা। সাইড নোটে কি লিখবে, সমান্তরাল রেখার সংখ্যা অনুসারে অনুরূপ কোণগুলো সমান হয়। যেমন দেখো বিপরীত কোণ সমান লিখছি, এরপর লিখছি বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয়। এরপরে এখানে লিখছি কি যে 1 নাম্বার এবং 2 নং ধাপ থেকে, মানে ধাপ লিখতে পারো, ধাপ থেকে হচ্ছে আমি এই লাইনটা লিখতে পারি এবং এটা প্রমাণিত হয়।
সো এই হচ্ছে তোমার উপাদ্য। আচ্ছা, এরপরে এটা তোমার কাজ দিছে যে প্রমাণ করো যে দুটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন ছেদকের একই পাশের অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণের সমান। আচ্ছা, একই পাশের অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি। আচ্ছা, অন্তস্থ কোণ বলতে কি বোঝায়? যে হচ্ছে কই, আচ্ছা, অন্তস্থ কোণ বলতে কি বোঝায়? দুইটাই হচ্ছে আমার কি বলতো সেম জিনিস, দুইটাই হচ্ছে সেম জিনিস। যে আমি দেখো অন্তস্থ কোণ আমি যদি এখান থেকে দেখাই, অন্তস্থ কোণ আমি যদি একটু দেখাই তোমাকে, কই রে অন্তস্থ কোণ কই, এই যে অন্তস্থ কোণ কি বলছে? দুইটাই ভেতরে হইতে হবে এবং ছেদকের একই পাশে হইতে হবে। যেমন 3 এবং 5 অন্তস্থ, 4 এবং 6 হচ্ছে অন্তস্থ। আমি বলছি কি দুইটাই সমান হইতে হবে এবং ছেদকের একই পাশে হইতে হবে। সো তোমাদের স্কুলের পরীক্ষা নরমালি হচ্ছে বইয়ের বাইরে, মানে বইয়ের বাইরে বলতে কাজের উপাদ্যগুলো নরমালি দেয় না, বাট করে রাখা ভালো মানে শেখার জন্য। সো তুমি এটা খেয়াল করো, এটাকে কি করবা যে এটা একটা ছেদক। সো ছেদকের এই কোণ বলো, ধরো যে 1 এবং 2, 3 এবং 4, এগুলো কি অন্তস্থ কোণ না? এই অন্তস্থ কোণগুলোর সমষ্টি, যেমন তোমাকে বলছে 1 + 2 = 2 সমকোণ, 2 সমকোণ, রাইট? এরকম বলছে। আচ্ছা, তুমি এটা খেয়াল করো, এটা কেমনে প্রুফ করবা দেখো। এই 2 কোণ 2 আর এটা ধরো কোণ 4, সরি এটা ধরো 5, কোণ 2 আর কোণ 5 কি সমান না? কোণ 2 আর কোণ 5 সমান না? কোণ 2 আর কোণ 5 সমান। দেখো কোণ 2 আর কোণ 5 সমান। কেন সমান? কারণ এরা হচ্ছে অনুরূপ কোণ। সরি 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 কোণ 2 আর কোণ 5 কেন সমান? কোণ ওয়েট সরি সরি আউলে ফেলছি। 5 আর 4 সমান, 5 আর 4 সমান হয়। হেই শালা কি করছি? দেখো কোণ 5 আর কোণ 4 হচ্ছে তোমার ছেদকের একই পাশে হইতে হবে, একটা ভেতরে একটা। কোণ 5 আর কোণ 2 তো সমানই, ঠিকই তো আছে। হ্যাঁ ভুল করছি, ঠিকই আছে। কোণ 5 এবং কোণ 2 সমান, ঠিক আছে তো। কারণ এরা কি বলতো একান্তর কোণ, একান্তর কোণ, তাই তো। এখন দেখো তোমার প্রুফ করতে হবে যে কোণ 1 + 2 = 2 সমান, এটা প্রুফ করতে হবে। এবং তুমি ধাপ একে কি লিখবা? ধাপ একে লিখবা যে হচ্ছে কোণ 5 এবং কোণ 2 সমান। কারণ কি? কারণ হচ্ছে এরা একান্তর কোণ। এরপর একটু খেয়াল করো, 1 আর 5 যোগ করলে কি হয়? 180 ডিগ্রি, যেহেতু এরা এক সরলরেখা হয়। 2 নম্বর ধাপে কি হবে? কোণ 1 আর কোণ 5 যোগ করলে কত? 180 ডিগ্রি হয়, বা 2 সমকোণ হয়, অথবা 2 সমকোণ হয়, বা 2 সমকোণ হয়। সো দেখো 1 আর 5 যোগ করলে যদি হচ্ছে 180 ডিগ্রি হয়, তোমার আবার আগের ধাপ থেকে কি পাই? যে 5 এবং 2 সমান। কেন সমান? একান্তর কোণ। 5 এবং 2 কেন সমান? একান্তর কোণ সমান, তাই। এখন দেখো তাহলে আমি পরের ধাপে কি লিখতে পারি? যে 1 + 2 = 180 ডিগ্রি। ধাপ 1 থেকে পাইছি, তাই না? ধাপ 1 থেকে পাইছি না? তাহলে আমি কি বলতে পারি? যে হচ্ছে তোমার হচ্ছে এই যে এই লাইনটা বলতে পারি যে একই ছেদক দ্বারা উৎপন্ন ছেদকের একই পাশের অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি, একই পাশের অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ, 1 + 2 = 180 ডিগ্রি হবে। প্রুফ হয়ে গেছে। এই জিনিসটা আমি যে হচ্ছে ধাপগুলো লিখে দিছি, এইটা তুমি হচ্ছে সুন্দর করে সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন, প্রমাণ দিয়ে সুন্দর করে হচ্ছে নোট করে আমাকে দেখাবা। যারা পারবা তারা হচ্ছে ব্রিলিয়ান্ট, ঠিক আছে। তোমার হচ্ছে যারা পারবা তারা কি করবা? গ্রুপে পোস্ট করবা। আমি আশা করি সবাই পারবা, কারণ ধাপ তো লিখিয়ে দিছি। আর এখানে কি আছে? সাধারণ নির্বাচন তো এইটা সাধারণ নির্বাচন, আর বিশেষ নির্বাচন তো তুমি হচ্ছে চিত্রগুলো এখানে নাম দিবা, যে এ বি সি ডি সরি যেমন এ বি সি ডি, সি ডি। সো দাঁড়াও, আচ্ছা যেমন এ বি সি ডি আমি দিলাম। সো এটা হচ্ছে এ, এটা ধরো হচ্ছে বি, রাইট? সো এ বি সি ডি তুমি দিতে পারো। এরপরে তুমি এটা কি করতে পারো? যে হচ্ছে তুমি বলতে পারো যে এ বি সি ডি হচ্ছে দুইটা সরলরেখা, এবং আচ্ছা এটা 13 হইলো কেমনে? এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার বি বি বি, এটা হচ্ছে আমার বি, আর এটা হচ্ছে আমার এ। এবং তুমি বলতে পারো যে ই এফ হচ্ছে তোমার ছেদক,
তুমি বলতে পারো যে ইএফ হচ্ছে আমার কি বলতো ছেদক। এরপরে তুমি এগুলোকে নাম্বার দিতে পারো, নাম্বার হচ্ছে এটাকে 1, এটাকে 2, এটাকে তুমি চাইলে 3, 4 দিয়ে এরপরে তুমি হচ্ছে বাকি কাজ করে নিতে পারো, ঠিক আছে? ওকে, আচ্ছা ওরা এটা প্রুফটা সুন্দর করে দিয়েও দিছে, বুঝছো? ওরা এটা প্রুফ তো দিয়েই দিছে আর কি। তুমি তাহলে হচ্ছে প্রুফ দেখে হচ্ছে করো, এই প্রুফ দেখে করো। এটা হচ্ছে প্রুফ তোমার, এটা হচ্ছে আমার কি প্রুফ। সো এটা হচ্ছে ফলো করে করতে পারো। আচ্ছা এই কি হইতেছে, এগুলা কি হইতেছে? ও বুঝছি, ওই জায়গাতে চলে গেলে এরকম হয়। সো এই প্রুফটা তুমি ফলো করতে পারো। আমার মতে করে প্রুফ করছে, হ্যাঁ আমার মতে প্রুফ করছে, একটু হচ্ছে ডিফারেন্ট করছে ওরা, অনুরূপ কোণ এরপরে একান্তর কোণ ধরে করছে, বাট সেম জিনিস, প্যারা নাই। আচ্ছা এরপরে কাজে কি বলছে, এটি সরলরেখার উপর দুটি বিন্দু নাও, রেখাটি বিন্দুটিতে একই দিকে সারি সমান দুটি কোণে আছে, যাচ্ছে করো। আচ্ছা এগুলো হচ্ছে বাসায় করবা, অবশ্যই আমাকে দেখাবা, এগুলো তো কঠিন জিনিস না, সবই ইজি জিনিস। এরপরে আসো আমরা হচ্ছে অনুশীলনীতে যাই। আচ্ছা সো এটা বহু নির্বাচনী কোশ্চেন আছে, রাইট? আজকে আমরা মূলত হচ্ছে এমসিকিউ পার্টটা সলভ করব। সো অনুশীলনীতে আসছি আমরা। সো দেখো আমাদের এগুলো হচ্ছে বইয়ের এমসিকিউ। ফার্স্ট কোশ্চেনে কি বলছে যে হচ্ছে কোন পি কিউ আর ইকুয়ালস টু হচ্ছে 55 ডিগ্রি, এটা হচ্ছে আমার 55 ডিগ্রি, এবং এল আর এন হচ্ছে 90 ডিগ্রি। সো এল আর এন হচ্ছে এই যে এইটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এবং পি কিউ সমান্তরাল এম আর হলে তার মানে হচ্ছে পি কিউ এই সরলরেখা এবং এই এম আর সরলরেখা হচ্ছে সমান্তরাল। এখন বলছে এম আর এন এর মান নিচের কোনটি? বলছে যে এম আর এন এর মান নিচের কোনটি? সো দেখো পি কিউ আর কি 55 ডিগ্রি, রাইট? এখন দেখো এটা যদি 55 ডিগ্রি হয়, এই দুইটা যদি সরলরেখা হয়, তুমি দেখো এটা তার ছেদক বলতে পারি না আমি? এই দুটো সরলরেখার এটা ছেদক না, কেন? কারণ এটা চাইলে বর্ধিত করতে পারি, তো চাইলে বর্ধিত করতে পারি। সো এইটা যদি 90 ডিগ্রি হয়, 55 ডিগ্রি হয়, এই দুটো সরলরেখার ছেদক যদি এটা হয়, তাহলে দেখো তোমার এই কোণটা কত হবে বলো তো? এই কোণটা কত হবে? সরলরেখার একই পাশে একটা ভেতরে একটা বাহিরে হইলে এটাও 55 ডিগ্রি হবে না? 55 ডিগ্রি। আবার খেয়াল করো এটা যদি 55 ডিগ্রি হয়, এইটা কত হবে? এইটা হবে হচ্ছে তোমার 35 ডিগ্রি, তার মানে পুরোটা 90 ডিগ্রি, এতটুকু 55 ডিগ্রি, তো এতটুকু বাদ দিলে কত হয়? 35 ডিগ্রি না? 35 ডিগ্রি। আচ্ছা এখন একটু খেয়াল করো, তোমার এইটা যদি 35 ডিগ্রি হয়, তোমার এই কোণটা কত হয় বলো তো? এই কোণটা তুমি দেখো, এইটা কিন্তু তাহলে হবে 90 মাইনাস 35 ডিগ্রি, এই কোণটা হবে 90 মাইনাস 35 মানে কত? 55, 90 মাইনাস 35, 55 ডিগ্রি। সো তোমাকে বলছে যে এমআরএন এর মান বের করতে। সো এমআরএন হচ্ছে এই যে এমআরএন, সরি এমআরএন বের করতে বলছে, এইটা বের করতে বলছে, এটা হবে 35 ডিগ্রি। সো অ্যান্সার হবে 35 ডিগ্রি। ক নাম্বার হচ্ছে অ্যান্সার? 2 নাম্বার আছে, এগুলো অ্যান্সার দিয়ে দেয় নাই, তো আমি দাগে দিচ্ছি, সমস্যা নেই, এটা 35 ডিগ্রি হবে। আর যদি তোমাকে বলতো যে হচ্ছে এন আর পি বের করতে, তাহলে হবে সেটা 55 ডিগ্রি। আচ্ছা 2 নাম্বার বলছে পি কিউ সমান্তরাল এস আর। সো পি কিউ আর হচ্ছে এস আর সমান্তরাল। এরপর বলছে পি কিউ ইকুয়ালস টু পি আর। সো পি কিউ ইকুয়ালস টু পি আর, এবং পি আর কিউ ইকুয়ালস টু 55 ডিগ্রি। সো পি আর কিউ ইকুয়ালস টু হচ্ছে 55 ডিগ্রি, সরি 55 ডিগ্রি, পি আর কিউ হচ্ছে 50 ডিগ্রি, এবং বলছে এল আর এস এর মান বের করতে। সো এই কোণটার মান বের করতে বলছে, রাইট? দেখো একটা জিনিস খেয়াল করো, পি কিউ আর যদি পি কিউ ইকুয়ালস টু যদি পি আর হয়, পি কিউ ইকুয়ালস টু যদি পি আর হয়, তাইলে এই আর কোণ এবং কিউ কোণ কিন্তু সেম হবে। আমি তোমাকে শুরুতে একটা উপাদ্য বলছিলাম যে একটা ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয়, তাহলে তাদের কোণগুলো, বিপরীত কোণগুলো সমান হয়। সো কোণ পি কিউ আর হচ্ছে আমার এখানে কি বলতো, পি আর কি যদি 50 ডিগ্রি, সো এটা হবে 50 ডিগ্রি, পি কিউ আরটা হচ্ছে আমার কি 50 ডিগ্রি। এখন খেয়াল করো এল আর এস এর মান নিচের কোনটি বলছে। সো এল আর এস এর মান বের করবা তুমি। সো এটা হচ্ছে যেহেতু 50 ডিগ্রি, সো এইটাও 50 ডিগ্রি, এটা তাহলে কত হবে বলো তো? ত্রিভুজের টোটাল 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর এই দুইটা হচ্ছে 50 50 100 ডিগ্রি। সো টোটালটা যেহেতু 180 ডিগ্রি, এবং 180 ডিগ্রি থেকে তুমি যদি 100 ডিগ্রি বাদ দাও, এটা থাকে 80 ডিগ্রি। সো এই পি কোণটা হবে 80 ডিগ্রি। আচ্ছা এখন খেয়াল করো, এইটা যদি 50 ডিগ্রি হয়, এইটা হবে কি বলতো তোমার? এটা যদি 50 ডিগ্রি হয়, এই দুটো যদি সরলরেখা হয়, এইটা হয় 50 ডিগ্রি না?
এই দুটো যদি সরলরেখা হয় এবং এটা যদি তাদের ছেদক হয়, এই দুটো সরলরেখা এবং এটা তাদের হচ্ছে কিউএল হচ্ছে তাদের ছেদক, সো এটা 50 ডিগ্রি হইলে এটা 50 ডিগ্রি হবে। আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করো, এটাও 50 ডিগ্রি, এটাও 50 ডিগ্রি, আর টোটালটা হচ্ছে 180 ডিগ্রি, এই টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমার এলআরএস কতটুকু হবে? এলআরএস, আচ্ছা এলআরএস তো 50 ডিগ্রি হইলই, তাহলে এলআরএস তো 50 ডিগ্রি। বাট তোমাকে যদি বলে যে পিআরএস বের করতে, পিআরএস বের করতে হলে কি করবে? 180 থেকে এই 50 50 100 বাদ দিবা, তাহলে হবে 80 ডিগ্রি হবে তোমার পিআরএস। বাট তোমাকে যেহেতু বলছে এসআরএলই বের করতে বা এলআরএস বের করতে, সো এলআরএস তো তোমার হচ্ছে 50 ডিগ্রি হবে, রাইট? আচ্ছা, 3 নাম্বার কি বলছে দেখো, কোন এক্স এর মান নিচের কোনটি? আচ্ছা, কোন এক্স কোনটা? কোন এক্স হচ্ছে এটা হচ্ছে এক্স। সো একটু খেয়াল করে, একটু ট্রিকি কোশ্চেন, সো আশা করি এটা পারা যাবে। সো এবি সমান্তরাল সিডি সমান্তরাল ইএফ, তো কোন এক্স বের করতে বলছে? এই কোণ এবং এই কোণ কি বলতো? এই দুটো সমান, সিডি এবং কি ইএফ সমান্তরাল এবং এটা ছেদক ধরলে একটা ভেতরে একটা বাইরে, তাহলে এক্স হবে কি হবে? 32 ডিগ্রি হবে না? সো এক্স হবে 32 ডিগ্রি। কারণ কি এটা হচ্ছে একটা ভেতরে একটা বাইরে হইলে আমার কি হয় বলতো? এটা অনুরূপ কোণ হয়। আচ্ছা, সো এই হচ্ছে কাহিনী। এরপরে খেয়াল করো জেড এর মান কি হয় বলছে? জেড এর মান, তো জেড এর মান কি হয় বলতো? এটা যেহেতু 32 ডিগ্রি, তাহলে জেড হবে 180 মাইনাস 32, তাইলে কি হবে? পুরোটা যেহেতু 180 ডিগ্রি, সো এটা 32 ডিগ্রি, সো জেড এর মান কত? 180 মাইনাস 32, তার মানে সেটা হচ্ছে 148 ডিগ্রি। 148 ডিগ্রি হবে সেটার অ্যান্সার। আচ্ছা, 3 নম্বরে কি বলছে দেখো, নিচের কোনটি ওয়াই জেড এর মান, ওয়াই মাইনাস জেড এর মান, সরি ওয়াই মাইনাস জেড এর মান। সো জেড এর মান আমি বের করছি কি? জেড এর মান হচ্ছে 148 ডিগ্রি। কোন জেড হচ্ছে 148 ডিগ্রি, সরি 148 ডিগ্রি। আর হচ্ছে বলছে ওয়াই এর মান কত? তাহলে ওয়াই এর মানটা হবে, খেয়াল করো কোন ওয়াই কত হবে? এটা 45 হইলে এটাও 45 ডিগ্রি। আচ্ছা, এখন একটু খেয়াল করো, এটা যদি তুমি একটু বর্ধিত করো, আর এটা যদি একটু বর্ধিত করো, দেখো এতটুকুর মান কত পাও? এতটুকুর মান হচ্ছে 45, এটাও তাহলে 45, এটা যেহেতু 45, সো এতটুকু 45, আর এটা 45 হলে এটুকু কত হয়? এটুকু হয় হচ্ছে 100, আচ্ছা এতটুকু তো 180, তাই না? এতটুকু পুরোটাই তো 180, আর তাহলে এতটুকু বাকি থাকে, এতটুকু কি হবে বলো তো? একটা বাহিরে একটা ভেতরে, এটা 45 হবে। সো একটা বাহিরে একটা ভেতরে, সো 180 মাইনাস 45, সো ওয়াই এর মান কত হবে? ওয়াই এর মান হবে 180 মাইনাস প্লাস 45, সো 225 ডিগ্রি, তাই তো? এখন ওয়াই মাইনাস জেড যদি করো, 225 মাইনাস 148 কত হয়? 225 মাইনাস 148 কত হয়? 52, 62, 72, 77 ডিগ্রি হয়। সো অ্যান্সার হবে 77 ডিগ্রি। আশা করি তোমরা হচ্ছে এই এমসিকিউটা বুঝছো। সো পরের এমসিকিউতে আমরা চলো যাই। বলছে কোন পিইএ কত ডিগ্রি? আচ্ছা, সো তোমার এখানে কোশ্চেনে দেওয়া আছে যে হচ্ছে এবিসিডি এই সরলরেখাটা এবং সিডি এই সরলরেখা হচ্ছে কি বলতো? সমান্তরাল। এখন তোমাকে দেওয়া আছে কি? দেওয়া আছে হচ্ছে এইএফ, কোন এইএফ হচ্ছে কত ডিগ্রি? 50 ডিগ্রি। আচ্ছা, এখন তোমাকে বের করতে বলছে যে পিইএ এতটুকু, এটা বলছে কত ডিগ্রি বের করতে বলছে। আচ্ছা, তুমি দেখো এটা কিন্তু বেশি কমপ্লেক্স না, রাইট? তোমার এই কোণ পিইএ প্লাস কোণ এইএফ যেটা হচ্ছে কোশ্চেনে তোমার দেওয়া আছে, এই দুইটা মিলে কত হয়? 180 ডিগ্রি হয় না? সো তোমার এইএফ এর মান তো দেওয়া আছে কত বলো তো? এইএফ এর মান দেওয়া আছে হচ্ছে 50 ডিগ্রি। সো পি এর মান কত হবে? 180 মাইনাস 50 মানে কত? 130 ডিগ্রি। সো পিই এর মান কত হবে? যে গ নাম্বার অ্যান্সার 130 ডিগ্রি। আচ্ছা, পরে এমসিকিউতে আসে এবার। বলছে কোন ইএফডি এর মান কত? আচ্ছা, আগের ডায়াগ্রামটাই আছে, সো এখানে বলছে যে ইএফডি মানে এই কোণটার মান বের করতে বলছে। আচ্ছা, সো আমরা কি অন্তস্থ একান্তর কোণ থেকে কি জানি বলতো? আমার যদি সরলরেখার, যেটা সমান্তরাল সরলরেখার ভেতরে হয় এবং যদি তাদের ছেদকের বিপরীত পাশে যদি হয়, তখন সেটা একান্তর কোণ। সো এইএফ ইকুয়ালস টু ইএফডি না? একান্তর কোণ যেহেতু, সো ইএফডি এর মান কত হবে? 50 ডিগ্রি হবে। আচ্ছা, এরপর বলছে এবিসি ত্রিভুজে কোণ বি প্লাস কোণ সি ইকুয়ালস 90 ডিগ্রি হলে কোণ এ ইকুয়ালস টু কত ডিগ্রি? আচ্ছা, এবিসি ত্রিভুজে কোণ বি প্লাস সি যদি 90 ডিগ্রি হয়, এ হবে 180 মাইনাস 90 ডিগ্রি ইকুয়ালস টু 90 ডিগ্রি। কারণ কি?
কারণ 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এ প্লাস আমরা জানি হচ্ছে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়ালস টু 180 ডিগ্রি। সো এই দুইটার সমষ্টি কত? 90 ডিগ্রি দেওয়া আছে। সো হচ্ছে কোণ এর মান কত হবে? 90 ডিগ্রি। এরপরে খেয়াল করো এটা চিহ্ন দ্বারা কি বোঝায়? সর্বসম বোঝায়। এরপরে খেয়াল করো এক্স ইকুয়ালস টু কত, এক্স এর ভ্যালু কত বলছে। সো দেখো তোমার হচ্ছে এটা ওয়াই দেওয়া আছে, ঠিক আছে? ওয়াই হচ্ছে 55 ডিগ্রি দেওয়া আছে। সো হচ্ছে যদি এইটার মানও এক্স হবে, এটা যদি 55 ডিগ্রি হয়, এটা যদি 105 ডিগ্রি হয়, একই সরলরেখা দেখো তোমার হচ্ছে এটার ছেদক, তোমার সরলরেখা তো হয় না, এটা একটা সরলরেখা হয়, এখানে কোনো সমান্তরাল সরলরেখার কিছু আছে বলো তো? নাই। আচ্ছা তাহলে এইটা কি 105 ডিগ্রি? আচ্ছা এটা যদি 105 ডিগ্রি হয়, তাহলে আমি যদি বলি এইটা কি হবে? আচ্ছা একটু ওয়েট, আমরা এটা একটা বুদ্ধি খাটাই করি, দিমাগ খাটাও, দিমাগ খাটাও। একটা জিনিস খেয়াল করো, তোমাকে বলছে কোন এক্স এর মান কত, রাইট? তোমার এটা যদি 105 ডিগ্রি, সো এতটুকুর মান কি হবে? এই পুরোটা সমান, এটা কি 180 ডিগ্রি না? এই পুরোটা কি? এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি না? এই পুরোটা কি 180 ডিগ্রি? বাট তোমার এতটুকু দেওয়া আছে 105 ডিগ্রি, এতটুকু কি দেওয়া আছে 105 ডিগ্রি। সো আমি যদি হচ্ছে এতটুকু বের করতে চাই, এতটুকু যদি বের করতে চাই, এতটুকু পুরোটা যদি 180, 180 থেকে 105 যদি বিয়োগ দেই কত থাকে? 180 মাইনাস 105 যদি করি, 105 ডিগ্রি যদি করি, তাহলে কি আসে বলো তো? তোমার হচ্ছে 75 ডিগ্রি আসে, রাইট? সো এতটুকু কি হবে? 75 ডিগ্রি হবে। এতটুকু কি হবে বলো তো? 75 ডিগ্রি হবে। সো আবার এইটা কি বিপরীত কোণ, সো কোণ x = 75 ডিগ্রি হবে। বুঝতে পারছো? আবার বলি, এই পুরাটা হচ্ছে সমান 180 ডিগ্রি, এক সরলরেখার কোণ। এখান থেকে আমি 105 ডিগ্রি বাদ দিলে এতটুকু থাকে, এতটুকু আবার এতটুকু কি বিপরীত কোণ, সো x এর ভ্যালু হবে 75 ডিগ্রি। আচ্ছা এরপর x প্লাস y এর ভ্যালু বলছে কত? x প্লাস y এর ভ্যালু 75 প্লাস 55 110 ডিগ্রি হবে। 75 প্লাস 55 কত হয়? 120 ডিগ্রি হয়। 75 প্লাস ওয়েট 180 থেকে 75 বিয়োগ দিছো, 175 থেকে আমি যদি 75 প্লাস 55 করি কত হয়? 130 ডিগ্রি। বলছে x প্লাস y কত? 130 ডিগ্রি হবে। তো এটা হচ্ছে অ্যান্সার, তাহলে দেওয়া নেই, বুঝছো? কুছ গালাত বালাদ হে, কুছ গালাত বালাদ হে। আচ্ছা এরপর হচ্ছে সৃজনশীল কোশ্চেন আসি। সৃজনশীল কোশ্চেনে কি দেওয়া আছে যে হচ্ছে চিত্রে এ বি সমান্তরাল সিডি, বিপি হচ্ছে 60 ডিগ্রি এবং পিকিউ ইকুয়ালস টু পিআর। দেখা হচ্ছে হাফ কোণ এপিই ইকুয়াল 60 ডিগ্রি এবং সিকিউএফ এর মান বের করো, প্রমাণ করা হচ্ছে পিকিউ একটি সমত্রিভুজ। আচ্ছা সো চলো আমরা সৃজনশীলটা করি। সো চলো আমরা হচ্ছে সিকিউরিটি যদি সলভ করি, আমার হচ্ছে উপরে একটা পেজ নেই, পেজে হচ্ছে সুন্দর করে চিত্রটা আঁকি। সো ক নাম্বারে বলছে প্রমাণ করতে, কি প্রমাণ করো, আচ্ছা দেখাইতে বলছে, দেখাতে হবে কি কোন এ হাফ কোণ এপি ইকুয়াল 60 ডিগ্রি। আচ্ছা চিত্রটা আমি যদি একটু আবার আঁকি, আচ্ছা দেখো চিত্র আমি আবার আঁকি, ঠিক আছে? এভাবে নিয়ে আসতে পারবো না, কি আমি জানি ডায়াগ্রাম নিয়ে আসে, আমি ভুলে গেছি। এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আমার ডি, আর এটা হচ্ছে আমার একটা ছেদক, ছেদক হচ্ছে কি পি কিউ আর। আচ্ছা ডি ইএফ হচ্ছে ছেদক না, ইএফ হচ্ছে ছেদক আর হচ্ছে পি কিউ আর। ইএফ হচ্ছে ছেদক আর হচ্ছে পি কিউ আর, তাই তো? এখন আমাকে বলছে হাফ কোণ এপিই, মানে এই হাফ কোণ এপি ইকুয়াল 60 ডিগ্রি প্রমাণ করতে বলছে। আচ্ছা আমার দেওয়া আছে কি বলতো?
দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে কোণ বিপি ইকুয়াল 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি দেওয়া আছে, তাই তো? তাহলে দেখো আবার, আচ্ছা আমরা জানি, আচ্ছা আবার লিখি, আবার কোণ এ পিই প্লাস কোণ বিপিই ইকুয়ালস টু 180 ডিগ্রি, যেহেতু এক সরল কোণ 180 ডিগ্রি, রাইট? আচ্ছা এরপরে খেয়াল করো, তোমার হচ্ছে বের করতে বলছি কি যে হাফ কোণ এপিই, তাই তো? আচ্ছা আগে কোণ এপি বের করি। সো কোণ এপি ইকুয়ালস টু কি হবে, 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস কোণ বিপিই, কোণ বিপিই। সো কোণ বিপি এর মান কত দেওয়া আছে, কোণ বিপি এর মান দেওয়া আছে হচ্ছে এই 60 ডিগ্রি দেওয়া আছে, সো 120 ডিগ্রি হবে। সো আমি কি বলতে পারি, কোণ এপিই ইকুয়ালস টু 120 ডিগ্রি। সো দুই পাশে যদি হাফ দিয়ে গুণ করি, হাফ দিয়ে গুণ করলে এভাবে 60 ডিগ্রি হয়। এটা হচ্ছে দেখানো হলো লিখবা, ঠিক আছে? কোণ এপি ইকুয়ালস 60 ডিগ্রি, দুই পাশে হাফ দিয়ে গুণ করছি, দুই পাশে হাফ দিয়ে গুণ করছি। আচ্ছা এখানে লিখবা যে উভয় পাশে হাফ দিয়ে গুণ করে পাই, উভয় পাশে হাফ দিয়ে গুণ করে পাই, লিখবা হাফ দিয়ে গুণ করে। আচ্ছা এরপরে খ নাম্বার কোশ্চেন দেখো কি বলছে। খ নাম্বারে বলছে যে হচ্ছে সিকিউএফ এর মান বের করো। আচ্ছা খ নাম্বার কোশ্চেনটা আমি এখানে সলভ করি, ঠিক আছে? সিকিউএফ এর মান বলছে বের করতে, তো সিকিউএফ এর মান দেখো, সিকিউএফ একটু বের করতে বলছে, তাই তো? আচ্ছা একটু খেয়াল করো, দেওয়া আছে কি বলো তো, দেওয়া আছে কোণ বিপিই 60 ডিগ্রি। আচ্ছা এখন দেখো কোণ বিপিই যদি 60 ডিগ্রি হয়, তাহলে কোণ পিকিউআর কত? ষাট ডিগ্রি। কোণ পিকিউআর কত তাইলে 60 ডিগ্রি, কারণ যেহেতু কোণ বিপিই ও কোণ পিকিউআর অনুরূপ কোণ। আচ্ছা আবার কোণ পিকিউআর ইকুয়ালস টু কোণ সিকিউএফ, যেহেতু বিপরীত কোণ, কারণ কি পরস্পর বিপরীত কোণ না। এখন দেখো এইটা যেহেতু 60 ডিগ্রি, সো এইটাও 60 ডিগ্রি, কারণ অনুরূপ কোণ, তাই তো? হয়েছে, কারণ অনুরূপ কোণ। আবার এটা যেহেতু 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, কারণ এটা কি বিপরীত কোণ। তাইলে আমি কি বলতে পারি যে তাহলে পিকিউআর কি ছিল, 60 ডিগ্রি ছিল, এই যে 60 ডিগ্রি ছিল না, 60 ডিগ্রি ছিল না, তো সিকিউএফ কত হবে, 60 ডিগ্রি। এটাই অ্যান্সার, বুঝছো? আচ্ছা এবারে দেখো গ নাম্বার কি বলছে, প্রমাণ করো যে পিকিউআর একটি সমবাহু ত্রিভুজ। আচ্ছা পিকিউআর একটি সমবাহু ত্রিভুজ প্রমাণ করতে হবে। সো এতটুকু লিখবা যে দেওয়া আছে, এটা গ নাম্বারের জন্য এতটুকু লিখবা যে হচ্ছে দেওয়া আছে বিপিএ ইকুয়ালস টু 60 ডিগ্রি, এটা লিখবা। এরপর এটাও লিখবা যে পিকিউআর 60 ডিগ্রি, কারণ হচ্ছে পিকিউআর এটা এবং এটা হচ্ছে অনুরূপ কোণ, এটা লিখবা। এরপরে লিখবা আবার দিয়ে, এখানে লিখবা যে আবার, সরি আবার লিখবা কি, আবার লিখবা হচ্ছে এই যে পিকিউআর তো 60 ডিগ্রি। এখন আবার দেখো পিকিউ এবং পিকিউ সমান পিআর না, এটাও কি দেওয়া আছে, এটাও কি সাইড ব্র্যাকেট লিখবা যে দেওয়া আছে। সো আমি কি বলতে পারি যে পিকিউ ইকুয়ালস টু পিআর হইলে আমি বলতে পারি না যে কোণ পিকিউআর ইকুয়ালস টু কোণ পিআর কিউ।
সো এই দুইটা কোণ যেহেতু সমান, এখন আবার দেখো পি কিউ আর ইকুয়াল 60 ডিগ্রি ছিল না, সো কোণ পি আর কিউ ইকুয়ালস টু কি 60 ডিগ্রি। কোণ পি আর কিউ ইকুয়ালস টু কি বলো তো 60 ডিগ্রি। আচ্ছা এখন পি কিউ আরও 60 ডিগ্রি, পি আর কিউ 60 ডিগ্রি, তাহলে দেখো আমরা জানি, আচ্ছা আবার দেখো আবার কোণ এই তিন কোণের সমষ্টি কোণ পি প্লাস কোণ কিউ, মানে যদি বলি কিউ পি আর, কোণ কিউ পি আর প্লাস কোণ পি কিউ আর প্লাস কোণ পি আর কিউ ইকুয়ালস টু 180 ডিগ্রি। সো আমি যদি বলি যে এই পি কিউ আর কই থেকে পাইছি, পি কিউ আর যেখান থেকে 60 ডিগ্রি পাইছি, আর পি আর কিউ এখান থেকে 60 ডিগ্রি পাইছি। সো এটাকে যদি 1 নাম্বার দেই, এটা যদি 2 নাম্বার দেই, সো 1 ও 2 হতে আমি কি পাইছি যে এই দুইটা হচ্ছে 60 ডিগ্রি 60 ডিগ্রি। সো এটা হচ্ছে 60 প্লাস 60 180, সো 120 ওই পাশে নিয়ে গেলে 60 হয়। সো কোণ পি আর ইকুয়ালস টু কিউ পি আর ইকুয়ালস টু কি হবে বলো তো 60 ডিগ্রি হবে। সো কিউ পি আরও 60 ডিগ্রি, তার মানে কি বলতে পারি যে কোণ পি কিউ আরও 60 ডিগ্রি, পি কিউ আর ইকুয়ালস টু কিউ পি আর ইকুয়ালস টু পি আর কিউ ইকুয়ালস টু 60 ডিগ্রি। এরা তিনটাই যেহেতু সমান, সো আমি কি বলতে পারি যে সুতরাং পি আর ইকুয়ালস টু আর কিউ ইকুয়ালস টু কিউপি। কারণ কি, যেহেতু ত্রিভুজে তিন কোণ সমান হইলে তিন বাহু সমান হয়, তিন কোণ সমান হইলে তিন বাহু সমান হয়, বলে তিন বাহু সমান হয়, এটা লিখবা। দেন হচ্ছে আমি কি বলতে পারি, তাহলে হচ্ছে এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, এটাই হচ্ছে আমার প্রুফ। তাহলে এটা হবে কি আমার বলো তো সমবাহু ত্রিভুজ। বুঝছো আমার কথা? আশা করি সবাই বুঝছো। আমার লেখা তো হয়তো কিছু ক্ষেত্রে খারাপ হয়েছে, বাট আমি জানি তোমরা এগুলো বুঝবা, আমি মুখেও বলে দিছি। সো এইটুকুই হচ্ছে তোমার এই সরলরেখা সমান্তরাল সরলরেখা চ্যাপ্টারটা। তোমরা হচ্ছে ভালো করে পড়ালেখা করো, ক্লাসটা করো, নোট করো সুন্দর করে, দেন হচ্ছে বইয়ের অনুশীলনী সলভ করো, বইয়ের উদাহরণগুলো সলভ করো, দ্যাটস ইট, এবং হচ্ছে পরীক্ষাটা ভালো করে দাও। সো আসসালামু আলাইকুম, টাটা।